হচ্ছে ফাংশন অফ মার্কেটিং মানে বিপণনের কার্যাবলী পড়বো, বিপণনের কার্যাবলী। তাহলে তুই প্রথমে লিখবি বিপণনের কার্যাবলী কি লিখবি, বিপণনের কার্যাবলী। দেখ বিপণনের যে ফাংশন আছে মার্কেটিং, ফাংশন অফ মার্কেটিং, ঠিক আছে, মার্কেটিং এর ফাংশনকে আমরা তিনটে দিক থেকে দেখি। তাহলে কি বললাম, মার্কেটিং এর ফাংশনকে কদিক থেকে দেখি? তিন দিক থেকে, ঠিক আছে তো? কি কি? একটা হচ্ছে বিনিময় সংক্রান্ত কার্যাবলী, বিনিময়কে কি বলা হয় ইংরেজিতে? এক্সচেঞ্জ রিলেটেড ফাংশন। তাহলে কি বললাম প্রথমে আমি বারবার বলছি বিপণনের কার্যাবলী যখন দেবে তোকে বলতে হবে বিপণনের কার্যাবলীকে তিন দিক থেকে দেখা যায়, তিন দিক থেকে। প্রথম দিকটা হচ্ছে বিনিময় সংক্রান্ত, একটা কি বললাম বিনিময় সংক্রান্ত, একটা হবে তোর সরবরাহ সংক্রান্ত, একটা বিনিময় সংক্রান্ত, একটা সরবরাহ সংক্রান্ত, কি বললাম একটা বিনিময় সংক্রান্ত, একটা সরবরাহ সংক্রান্ত, আর একটা বিপণনের সহায়ক কার্যাবলী। তাহলে কি কি বললাম বল? বিপণনের কার্যাবলী যখনই লিখতে দেবে বলবি তিন দিক থেকে দেখা যায়। কি কি বললাম? প্রথমে বিনিময় সংক্রান্ত, একটা সরবরাহ সংক্রান্ত, আর একটা বিনিময় সহায়ক কার্যাবলী। এই তিনটে পয়েন্ট প্রথমে এইগুলো মাথায় রাখতে হবে, তাহলে তো লিখতে সুবিধা হবে। পয়েন্ট গুলো মনে রাখতে হবে, লেখা ভিতরে যাবে। আবার বলছি বিপণনের কার্যাবলীকে আমরা তিন দিক থেকে দেখতে পারি। একটা হচ্ছে সরবরাহ সংক্রান্ত কার্যাবলী, ঠিক আছে, একটা হচ্ছে বিনিময় সংক্রান্ত কার্যাবলী, আর একটা সহায়ক কার্যাবলী, ঠিক আছে তো? তাহলে প্রথমে এক একটা করে পড়ি। প্রথমে আগে পয়েন্ট গুলো দেখে নি, দেখ চার্ট আছে। বিনিময় সংক্রান্ত কার্যাবলীর মধ্যে কি কি পড়ছে? বিনিময় সংক্রান্ত কার্যাবলীর মধ্যে কি কি পড়ছে? বিনিময় সংক্রান্ত কার্যাবলীর মধ্যে চারটে পয়েন্ট পড়ছে। একটা পণ্য সম্পর্কিত কাজ, পণ্য সম্পর্কিত মানে গুডস রিলেটেড, ক্রয় মানে পারচেজ, তারপর একত্রীকরণ, ঠিক আছে, একত্রীকরণ মানে কোঅর্ডিনেট করা, বিক্রয় সেল হয়ে গেল। সরবরাহ সংক্রান্ত কার্যাবলী এর মধ্যে কি কি পড়ছে? পরিবহন তো বুঝতেই পারছিস। আর একটা কি আছে? গুদামজাতকরণ মানে মজুত করা, পণ্যগুলো মজুত করা। আর রইল বিপণন সংক্রান্ত কার্যাবলী, এর মধ্যে কি কি পড়ছে? অর্থ সংস্থান, ঠিক আছে, তারপর হচ্ছে মান নির্ধারণ, স্তর বিভাজন ও নমুনাকরণ, ডিটেলসে বলবো। তারপর প্রক্রিয়াকরণ, মোড়কজাতকরণ, ঝুঁকি গ্রহণ, বিজ্ঞাপন, গবেষণা, বন্টন। তাহলে আবার জাস্ট রিড করে নে। যদি তোকে বিপণনের কার্যাবলী লিখতে বলে ফাংশন অফ মার্কেটিং কদিক থেকে দেখা যায়? তিন দিক থেকে। কি কি? একটা বিনিময় সংক্রান্ত কার্যাবলী, একটা সরবরাহ সংক্রান্ত কার্যাবলী, আর একটা কি বললাম সহায়ক কার্যাবলী, ঠিক আছে। বড় বলতে সহায়ক কার্যাবলীটা একটু বেশি পয়েন্ট আছে। তাহলে প্রথম পয়েন্ট বিনিময় সংক্রান্ত কার্যাবলীর মধ্যে কি কি বলবে? পণ্য সম্পর্কিত কাজ, একটা পারচেজ পড়বে, একটা সেল পড়বে, আর একটা পড়বে কি? একত্রীকরণ পড়বে। হয়ে গেল তোর বিনিময় সংক্রান্ত কার্যাবলী। সরবরাহের মধ্যে কি কি পড়বে? তুই যে পণ্যটা আছে কি করে তুই সরবরাহ করবি, এক জায়গা থেকে আরেক জায়গায় সরবরাহ করবি কি করে? তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় সরবরাহ করতে কি লাগে? পরিবহন লাগে। তা পরিবহন বলেছে আর কি? গুদামজাতকরণ। বিপণনের সহায়ক কার্যাবলীর মধ্যে কি করে? মানে এই যে মার্কেটিং করতে কারা কারা সাহায্য করতে এগিয়ে আসে, কারা কারা সাহায্য করবে? অর্থ সংস্থান, তারপর কি বলেছে? মান নির্ধারণ, প্রক্রিয়াকরণ, মোড়কজাতকরণ, ঠিক আছে, ঝুঁকি গ্রহণ, বিজ্ঞাপন, গবেষণা, বন্টন, সমস্ত ডিটেলসে একটা করে বলবো, ঠিক আছে তো? তো দেখ কি বলছে, প্রথম পয়েন্ট পড়ছি বিনিময় সংক্রান্ত কার্যাবলী পড়ছি। বিনিময় সংক্রান্ত কার্যাবলী মানে প্রথম পয়েন্ট কি বলেছিলাম? পণ্য সম্পর্কিত কাজ। তাহলে পণ্য সম্পর্কিত কাজটা কি বলেছে? বলছে পণ্য সম্পর্কিত কাজ মানে গুডস রিলেটেড ফাংশনটা কি বলছে? পণ্য সম্পর্কিত কাজ বলতে বোঝায় দ্রব্যের চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করা। কি বলেছে? যে দ্রব্যটা আছে এদের যে চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করা। চাহিদা ও প্রয়োজন অনুসারে দ্রব্যের প্রকৃতি সম্পর্কে পরিকল্পনা করতে হয়। মানে মার্কেটে কাস্টমারদের কি চাহিদা আছে, ওই চাহিদা বা ওদের প্রয়োজন অনুযায়ী দ্রব্যের প্রকৃতির পরিকল্পনা করতে হয়, ঠিক আছে তো? এর ফলে ঠিক সময়ে উপযুক্ত পরিমাণে উপযুক্ত দামে নির্দিষ্ট দ্রব্য ক্রেতার কাছে পৌঁছানো নিশ্চিত হয়। বিপণনের আধুনিক ধারণা অনুসারে পণ্য সম্পর্কিত বিশ্লেষণই হচ্ছে এই কাজের অন্তর্ভুক্ত বিষয়। তাহলে এটাই হচ্ছে গুডস রিলেটেড ফাংশন। গুডস রিলেটেড ফাংশন কি বলেছে আরেকবার দেখে নে। গুডস রিলেটেড ফাংশন হচ্ছে চাহিদা ও যোগানের মধ্যে কি বলেছে? দ্রব্যের চাহিদা ও যোগানের মধ্যে কি করবে? ভারসাম্য রক্ষা করবে। চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করবে। তো দোকানে যে কাস্টমার আসবে আমরা তো বুঝতে পারবো কাস্টমারের চাহিদাটা কি, সেই চাহিদা অনুযায়ী দ্রব্য তৈরি করতে হবে, ঠিক আছে তো? চাহিদা অনুযায়ী আমার দ্রব্যের প্রকৃতিটা কি করতে হবে? পরিকল্পনা, প্ল্যানিং করতে হবে, ঠিক আছে। এর ফলে ঠিক সময়ে উপযুক্ত পরিমাণে উপযুক্ত দামে নির্দিষ্ট দ্রব্য ক্রেতার কাছে পৌঁছতে হবে, ঠিক আছে তো? ঠিক সময়ে উপযুক্ত পরিমাণে উপযুক্ত দামে নির্দিষ্ট দ্রব্য কি করতে হবে? ক্রেতার কাছে পৌঁছতে হবে।
বিপণনের আধুনিক ধারণা অনুসারে পণ্য সম্পর্কিত বিশ্লেষণই হচ্ছে এই কাজের অন্তর্ভুক্ত বিষয়। তাহলে প্রথম পয়েন্টটা কি, পণ্য সম্পর্কিত কাজ, ঠিক আছে, পণ্য, গুডস রিলেটেড ফাংশন। নেক্সট পয়েন্ট কি বলেছে, পারচেজ, ঠিক আছে, ক্রয় বিপণনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। তাহলে বিপণনের যতগুলো কাজ আছে তার মধ্যে পারচেজ কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ, এটা বলেছে। দেখ প্রথম লাইন কি, ক্রয়, বিপণনের গুরুত্বপূর্ণ কাজ হলো ক্রয়, লিখে দিলাম, একটা লাইন হয়ে গেল। উৎপাদনকারীকে উৎপাদনের জন্য, উৎপাদনকারী মানে যে প্রোডাকশন করে, ঠিক আছে, ম্যানুফ্যাকচারার, ম্যানুফ্যাকচারকে ওটাকে প্রোডাকশন করার জন্য, উৎপাদনকারীকে যে উৎপাদন করে, ম্যানুফ্যাকচারার, ম্যানুফ্যাকচারার, ম্যানুফ্যাকচারকে বাংলায় বলা হয় উৎপাদনকারী। উৎপাদনকারীকে উৎপাদন করার জন্য মানে ম্যানুফ্যাকচারারকে ম্যানুফ্যাকচার করার জন্য মানে প্রোডাকশন করার জন্য কি লাগবে, কাঁচামাল লাগবে। আমরা ইকোনমিক্সে পড়েছিলাম উৎপাদন চ্যাপ্টার, উৎপাদন করতে গেলে কি কি লাগবে, কাঁচামাল লাগবে, ঠিক আছে, যন্ত্রপাতি লাগবে, অন্যান্য সাজ সরঞ্জাম কিনতে হয়। তাহলে কি বুঝতে পারলি, তুই কোনো কিছু প্রোডাকশন করবি, তাহলে তার জন্য কি দরকার, কোনো প্রোডাক্ট তৈরি করার জন্য কাঁচামাল লাগবে, যন্ত্রপাতি লাগবে, আরো আনুষঙ্গিক জিনিস লাগে, সাজ সরঞ্জাম যাকে বলে, এইগুলোকে কি লাগবে, কিনতে হবে। এই সমস্ত জিনিস ঠিক মতো কিনতে না পারলে প্রোডাকশন হবে, এই সমস্ত জিনিস ঠিক মতো কিনতে না পারলে প্রোডাকশন হবে না, প্রোডাকশন ব্যাহত হবে। অন্যদিকে নিয়মিত বিক্রয়ের জন্য, নিয়মিত রেগুলার সেল করার জন্য কি লাগবে, পাইকারি ও খুচরো কারবারিদের নানাবিধ পণ্য ও সেবা ক্রয় করতে হয়, ঠিক আছে। নিয়মিত সেল করার জন্য কি হবে, আমরা তো জানি তো, হোলসেলার, রিটেলার, ঠিক আছে, হোলসেলার, রিটেলার, এদের নানাবিধ পণ্য ও সেবা ক্রয় করতে হয়। উৎপাদনকারী ও মধ্যবর্তী ব্যবসায়ী, ঠিক আছে, তো উভয়েরই ক্রয়ের উদ্দেশ্য মুনাফা অর্জন করা। যে উৎপাদন করবে তারও উদ্দেশ্য করে বিজনেস কেন করতেছে, প্রফিট করতে এসছে। আবার মধ্যবর্তী তাদের মাঝখানে যে ব্যবসায়ীরা থাকবে, পাইকারি ব্যবসায়ী, খুচরো ব্যবসায়ী, তারাও কিন্তু বিজনেস করতেই এসছে, তাদেরও টার্গেট হয় মুনাফা অর্জন। সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে পণ্য বা সেবা ক্রয় না করলে ক্ষতির সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। তো বিপণন ব্যবস্থা ক্রয় বিক্রয়ের মধ্যেই সমন্বয় গড়ে তোলে, ঠিক আছে। তো পয়েন্টগুলো তোকে ভালো করে পড়তে হবে, বুঝে পড়তে হবে এবং অ্যানালাইসিস করতে হবে ঠিকঠাক করে, ঠিক আছে। বারবার বলছি যে বইয়ে যে হুবহু লেখা আছে হুবহু না লিখলেও চলবে, কিন্তু ব্যাপারটাকে বুঝে লিখতে হবে, ঠিক আছে। তো এবার হচ্ছে কোঅর্ডিনেশন। কোঅর্ডিনেশনটা কি বলছে, বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা দ্রব্য এক স্থান থেকে একত্র করার কাজকে বলা হয় একত্রীকরণ। একত্রীকরণ কি বলছে, বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা দ্রব্য, আমি যখন প্রোডাকশন করব না, এক জায়গা থেকে নিশ্চয়ই দ্রব্য কিনবো, বিভিন্ন জায়গা থেকে দ্রব্য কিনবো, তো বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা দ্রব্য এক স্থানে একত্র করার কাজকে বলা হয় একত্রীকরণ। উৎপাদনকারীকে বিভিন্ন স্থান থেকে দ্রব্য কিনে, ঠিক আছে, তো নির্দিষ্ট স্থানে একত্রীকরণ করতে হয়। যে প্রোডাকশন করে সে বিভিন্ন জায়গা থেকে দ্রব্য কিনে একটা জায়গায় একত্রীকরণ করতে হয়। ফলে অতি সহজে অল্প ব্যয় দ্রুততার সঙ্গে বিক্রয়ের কাজ সুসম্পন্ন হয়, ঠিক আছে। তো এটা হয়ে গেল। এবার কি বলেছে, সেলস। কারবারের প্রধান লক্ষ্য কি, খরিদ্দার সৃষ্টি করা, খরিদ্দার সৃষ্টি করা। আর খরিদ্দার সৃষ্টি কখন হয়, দোকান খুলেছি আমি বিজনেস করছি, বিজনেসের মেইন লক্ষ্য খরিদ্দার সৃষ্টি। খরিদ্দার কখন সৃষ্টি হবে, দোকানে মাল বেচলি তো খরিদ্দার সৃষ্টি হবে। খরিদ্দার কি করে সৃষ্টি হবে, আমার দোকান আছে, দোকানে যদি মাল বিক্রি করতে হয় তাহলে তো খরিদ্দার সৃষ্টি হবে, নাকি এমনি খরিদ্দার সৃষ্টি হয়ে যাবে, খরিদ্দার কখনো এমনি এমনি সৃষ্টি হয় না। তো বলছে কারবার প্রধান লক্ষ্য খরিদ্দার সৃষ্টি, আর খরিদ্দার সৃষ্টির অন্যতম মাধ্যম কি, সেল, ঠিক আছে। তো তাই বলা হয় সেল কারবারের প্রাণ ও বিপণনের মেরুদণ্ড। তাহলে সেলটা কি, কারবারের, বিজনেসের প্রাণ হচ্ছে সেল, আর কারবারের, ঠিক আছে, আর বিপণনের কি, মেরুদণ্ড। সঠিক পণ্য সঠিক সময়ে উপযুক্ত স্থানে এবং সঠিক মূল্যে ক্রেতাদের কাছে সরবরাহ করার পরিকল্পনা ও কৌশলকেই বলা হয় বিক্রয়। তাহলে কি বলেছে, সঠিক পণ্য সঠিক সময়ে উপযুক্ত স্থানে ও সঠিক মূল্যে ক্রেতাদের কাছে সাপ্লাই করব, এর পরিকল্পনা বা টেকনিককেই বলা হয় সেল। তাই বলছে বিক্রয়ের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ভালো সতর্কতা অবলম্বন করতে হবে। এই তোকে বলেছে কি, এইগুলোই তোকে বলেছে বিপণন মানে বিনিময় সংক্রান্ত কার্যাবলী, মানে যে চারটে পয়েন্ট বলেছে, একটা হচ্ছে গুডস রিলেটেড ফাংশন, একটা হচ্ছে পারচেস, একটা হচ্ছে কোঅর্ডিনেশন, একটা হচ্ছে সেলস, ঠিক আছে, এই তোকে বলেছে। তাহলে প্রথমে কি কাজ হলো বল, বিনিময় সংক্রান্ত কার্যাবলী বললাম, তাই তো। প্রথমে বিনিময় সংক্রান্ত কার্যাবলী মানে কি কি ছিল বল, একটা ক্রয় ছিল, একটা বিক্রয় ছিল, একটা পারচেস ছিল, একটা সেল ছিল, তারপরে একত্রীকরণ মনে পড়ছে তো। উৎপাদক কি করবে, যে ম্যানুফ্যাকচারার বিভিন্ন জায়গা থেকে গুডস কিনবে, গুডস কিনে তারপর গুডস গুলো কি করবে, সব জায়গায় একত্রীকরণ করবে। এটা একত্রীকরণ ছিল, একটা পারচেস ছিল, একটা সেল ছিল, একটা একত্রীকরণ ছিল, আর একটা ছিল গুডস সংক্রান্ত কার্যাবলী, ঠিক আছে। তো তো এই জিনিসগুলো বললাম, চারটে পয়েন্ট অ্যানালাইসিস করবি, বাড়িতে পড়বি, হয়ে যাবে। তারপর কি বলেছে, সরবরাহ সংক্রান্ত কার্যাবলী। দেখি,
সরবরাহ সংক্রান্ত কার্যাবলীর মধ্যে কি বলছে, একটা পরিবহন, একটা পয়েন্ট আছে পরিবহন, ঠিক আছে তো? পরিবহন মানে কি? ট্রান্সপোর্ট। ভালো করে শুনবি, ব্যাপারটা কি বলছে শুনবি, এক লাইনে বলছি, এক লাইনে। প্রত্যেক বিপণনকারী বিভিন্ন স্থানে পণ্য পাঠানোর জন্য, যারা বিপণনকারী না তাদের পণ্য পাঠাতে হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য পাঠাতে, পণ্য গুডস, এক জায়গা থেকে আরেক জায়গায় গুডস পাঠাবে। তাহলে গুডস কি করে যাবে? পরিবহনের মাধ্যমে যাবে। এবার পরিবহন বলতে আমাদের কি কি আছে? সড়ক পরিবহন আছে, রেল পরিবহন আছে, আকাশ পরিবহন আছে, নৌ পরিবহন আছে, এতগুলো তো পরিবহন আছে। এবার কোন পরিবহনে পাঠালে তোর খরচা সবচেয়ে কম হবে? তুই যদি বিজনেস করতে এসেছিস, তুই তো এখানে বিজনেস করতে এসেছিস, অন্য কিছু করতে এসেছিস নি, তাহলে তুই যখন বিজনেস করতে এসেছিস তুই ভাববি কোন পরিবহনে পাঠালে সবচেয়ে খরচা কম হবে, তুই সেই পরিবহনটাকে সিলেক্ট করবি। যেই পরিবহনে পাঠালে তোর সবচেয়ে খরচা কম হবে। তো এখানে তাই বলেছে, প্রত্যেক বিপণনকারীকে বিভিন্ন স্থানে পণ্য পাঠানোর জন্য পরিবহন ব্যবস্থা করতে হয়, ঠিক আছে তো? এজন্য তাকে পরিবহনের বিভিন্ন মাধ্যমগুলি তুলনা করতে হয়, বিভিন্ন মাধ্যমগুলোর মধ্যে কম্পেয়ার করতে হয়, যেই মাধ্যমে খরচা কম ও সেই মাধ্যমে চুজ করবে। হয়ে গেল, এক লাইনের লেখা। নিশ্চয়ই বোঝা গেছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। গুদামজাতকরণ, ভাব তুই যত পণ্য তৈরি করে ফেললি সব পণ্য কি একবারে বিক্রি হয়ে যাবে? তাহলে কি করতে হবে? গুদামজাতকরণ করতে হবে। গুদামজাতকরণকে ইংরেজিতে বলে ওয়্যার হাউস, ঠিক আছে তো? ঠিক আছে, গুদামজাতকরণ করতে হবে। বলছে উৎপাদনের সঙ্গে সঙ্গে পণ্য বিক্রি হয় না, তাই বিপণনকারীকে সেগুলিকে মজুত করার জন্য গুদামে ব্যবস্থা করতে হবে। তাহলে দেখ, এই দুটো পয়েন্ট কত ইজি পয়েন্ট না? খুব ইজি পয়েন্ট, একদমই ইজি পয়েন্ট দিয়েছে, ঠিক আছে তো? তাহলে তোকে মাথায় রাখতে হবে। তাহলে দুটো পয়েন্ট বেরিয়ে গেল। তাহলে কি কি পয়েন্ট পড়া হলো আমাদের? বিনিময় সংক্রান্ত কার্যাবলী হলো, আর সরবরাহ সংক্রান্ত। দেখ, সরবরাহ সংক্রান্ত কার্যাবলী এখনই লিখতে পারি, পরিবহন আর কি বললাম, গুদামজাতকরণ। বোঝা গেল? দুটো মনে থাকবে তো, পরিবহন আর গুদামজাতকরণ। ওটা একটু বড় ছিল, কিন্তু পরিবহন গুদামজাতকরণ ইজিলি লিখতে পারবি। এবার বলতে কি, সহায়ক কার্যাবলী, লাস্ট পয়েন্ট, সহায়ক কার্যাবলী, ঠিক আছে? এই পার্টগুলো প্রথমে দেখ কি কি বলেছে। তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ, ঠিক আছে তো? তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ মানে তথ্য সংগ্রহ করবি, মানে ইনফরমেশন গুলোকে কি করবি? গ্যাদার করবি। ইনফরমেশন গুলোকে তোকে গ্যাদার করতে হবে, আর তারপর কি করতে হবে? সেগুলোকে অ্যানালাইসিস করতে হবে। বলছি খরিদ্দারদের প্রয়োজন ও অভাব শনাক্ত করার জন্য, খরিদ্দার মানে আমার দোকানের কাস্টমার, তারা কি চাইছে, তাদের কি প্রয়োজন আছে কাস্টমারদের, ঠিক আছে? সেইগুলোকে তোকে সবার প্রথম আইডেন্টিফাই করতে, শনাক্ত মানে আইডেন্টিফাই করতে হবে কাস্টমারের কি চাহিদা, ঠিক আছে তো? তার জন্য বিপণনকারীদের বাজার সংক্রান্ত তথ্য সংগ্রহ বিশ্লেষণ করতে হয়। তাহলে বুঝতে পারলি তো? আমার সাপোজ তুই কোনো দোকানে ফোন কিনতে গেলি, তাহলে ওরা তো বুঝতে পারে যে নতুন নতুন যে ফোন বের করছে, ওরা কি করে বুঝতে পারছে যে এখন কাস্টমারদের এই ডিমান্ড আছে, যে কাস্টমারদের চাইছে ক্যামেরা কোয়ালিটি ভালো হতে হবে, ঠিক আছে? গেম খেলার জন্য ওদের প্রসেসরটা খুব ভালো হতে হবে, তারপরেই তো ওরা নতুন নতুন ফোন তৈরি করছে। ওরা কাস্টমারের চাহিদা বুঝেই তৈরি করছে, নাকি বুঝতে পারছি না? কাস্টমার প্রথমে যেমন কি, প্রথমে কিপ্যাড ফোন ছিল, তারপর কাস্টমারের চাহিদা আস্তে আস্তে বাড়ছে, তাই তো? কাস্টমারের চাহিদা অনুযায়ী কিন্তু তৈরি করছে। তাই এখানে বলেছে কি, বলছে খরিদ্দারের প্রয়োজন ও অভাবটা আইডেন্টিফাই করার জন্য বিপণনকারীদের বাজার সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করতে হয়। মার্কেটটাকে সার্ভে করতে হয়, ওদের মার্কেট সার্ভে করতে হয়। বাজার পরিকল্পনা মানে মার্কেট প্ল্যানিং। এই যে বাজার গবেষণা মানে মার্কেটটাকে যে রিসার্চ করলো না, মার্কেট রিসার্চ করার পর বিপণনকারীরা উৎপাদন ও বিক্রি বৃদ্ধি, চাহিদার পূর্বানুমান ও সম্প্রসারণমূলক হাতিয়ারের ব্যবহার প্রভৃতি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বাজার পরিকল্পনা প্রণয়ন করে। তাহলে মার্কেট প্ল্যানিং করে কখন? আগে রিসার্চ করার পর, মার্কেটটা রিসার্চ করবে, রিসার্চ করার পর বিপণনকারীরা উৎপাদন ও বিক্রি বৃদ্ধি, চাহিদার পূর্বানুমান ও সম্প্রসারণমূলক হাতিয়ারের ব্যবহার প্রভৃতি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য মার্কেটটাকে প্ল্যানিং করার প্রণয়ন করে। তাহলে প্রোডাক্ট প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট, দ্রব্য পরিকল্পনা উন্নয়ন। খরিদ্দারদের প্রত্যাশা পূরণ করার জন্য প্রত্যেক বিপণনকারীকে নতুন দ্রব্যের নকশা তৈরি করতে হয়। এই নকশা মানে প্ল্যানিং করবে, খসড়া তৈরি করবে, ঠিক আছে তো? এবং বিদ্যমান দ্রব্যের উন্নতি সাধন ঘটাতে হয়। নেক্সট বলে যে মান স্থিরকরণ ও স্তর বিভাজন। বিভিন্ন খরিদ্দারদের রুচি, পছন্দ, ক্রয় সামর্থ্য মানে বিভিন্ন কাস্টমারের রুচি পছন্দ কিন্তু বিভিন্ন রকমের হয়, ঠিক আছে তো? তাই তাদের তৃপ্তি সাধন মানে তাদের স্যাটিসফাই করার জন্য বিপণনকারীদের পণ্যের মান স্থির করতে হয় এবং মান অনুসারে পণ্যের শ্রেণীবিভাগ করতে হয়। নেক্সট প্যাকেজিং ও লেবেলিং মানে মোড়কজাতকরণ ও লেবেল আটাইকরণ, ঠিক আছে তো? বলছে মোড়কজাতকরণ মানে প্যাকেজিং বলতে কি বোঝায়? দ্রব্যকে প্যাকেটে ভর্তি করা। প্যাকেজিং বলতে কি বুঝি আমরা? প্যাকেজিং বলতে দ্রব্যকে মানে দ্রব্যগুলোকে প্যাকেটের মধ্যে ভর্তি করা।
আর ক্ষয়ক্ষতি থেকে দ্রব্যকে সুরক্ষা করার জন্য এটা করা হয়। তাহলে প্যাকেজিং কেন করা হয়? যাতে ক্ষয়ক্ষতি না হয় তার জন্য এটাকে সুরক্ষা প্রোটেক্ট করার জন্য এটা করা হয়। অন্যদিকে লেবেল আটাইকরণ বলতে কি বোঝায়? প্যাকেটের গায়ে শনাক্তকরণ চিহ্ন, লেবেলিং, বুঝতে পারছিস তো? আমরা জানি, আমরা অনেক জিনিস দেখেছি, একটা প্যাকেজিং হয়, একটা লেবেলিং হয়। যেমন লেবেলিং কি, দুলালের তাল মিস্ত্রি, দেখেছিস তো? লেবেলিং থাকে। আর প্যাকেজিং মানে কি, কোনো কিছু জিনিস মানে প্যাকেটের মধ্যে, যাতে প্যাকেটের মধ্যে রাখে কেন? যাতে দ্রব্যটা অনেক প্রোটেক্ট থাকে, এই জন্য প্যাকেজিং করা হয়। তাহলে এখানে কি বলছে? প্যাকেজিং বলতে দ্রব্যকে প্যাকেটে ভরা বোঝায়। দ্রব্যগুলোকে প্যাকেটের মধ্যে রাখবো কেন? ক্ষয়ক্ষতি থেকে ওই দ্রব্যটাকে প্রোটেক্ট করার জন্য। অন্যদিকে লেবেলিংটা কি? প্যাকেটের গায়ে আইডেন্টিফাই চিহ্ন, দেখবি দুলালের তাল মিস্ত্রি, বুঝতে পারছিস? একটা ওর একটা কি থাকে, একটা চিহ্ন থাকে, এটাই হচ্ছে তোর লেবেলিং। এটা খরিদ্দারকে দ্রব্যটি চিনতে সাহায্য করে। কি করে বুঝবি? এখন তো অনেক ভেজাল দ্রব্য বেরিয়ে গেছে, তাই না? যেমন তার দুলাল তাল মিস্ত্রি, অন্য একজন বের করে দুলাল তাল মিস্ত্রি, কিন্তু আসল না নকল তুই কি করে চিনবি? নেক্সট বলতে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং বলতে কি বোঝায়? ব্র্যান্ডিং বলতে একটা বিশেষ নাম, ঠিক আছে, বিশেষ নাম বা পরিচয় সূচক চিহ্ন, এটা হচ্ছে ব্র্যান্ড। দ্রব্যের স্বতন্ত্র সত্তা বজায় রাখার জন্য প্রত্যেক বিপণনকারীকে তাদের পণ্যের ব্র্যান্ডিং করতে হয়, ঠিক আছে? তো প্রত্যেককে কিন্তু তাদের পণ্যের ব্র্যান্ডিং করতে হয়। তাই বলছে কাস্টমার সাপোর্টিং সার্ভিস, ক্রেতা সমর্থন সেবা। খরিদ্দারদের সমর্থন পাওয়ার জন্য প্রত্যেক বিপণনকারীকে, খরিদ্দারদের সাপোর্ট পাওয়ার জন্য মানে কাস্টমারদের সাপোর্ট পাওয়ার জন্য প্রত্যেক বিপণনকারীকে সেবা দান, ধারে ক্রয়ের সুযোগ প্রদান, অভিযোগ নিয়ন্ত্রণ প্রভৃতি বিভিন্ন ধরনের সেবা প্রদান করতে হয়। মানে কাস্টমারদের সাপোর্ট পাওয়ার জন্য কি কি করতে হয়? দেখ কি বলেছে, খরিদ্দারদের সাপোর্ট পাওয়ার জন্য প্রত্যেক বিপণনকারীকে ধারে, যাতে ওরা যাতে ক্রেডিটে যাতে গুডস কিনতে পারে তার জন্য ব্যবস্থা করতে পারে। ওরা পণ্যটা কিনলো, পণ্য কেনার পর পণ্য খারাপ বেরোতে পারে, তার জন্য ওরা যাতে অভিযোগ করতে পারে সেই ব্যবস্থাও করতে হবে, ঠিক আছে? তো এই সমস্ত সেবার লক্ষ্য হলো খরিদ্দারদের সর্বাধিক সন্তুষ্টি বিধান করা। তারপর দাম নির্ধারণ, প্রাইসিং। দাম নির্ধারণ বলতে কোনো দ্রব্য বা সেবার দাম স্থির করা বোঝায়। প্রতিযোগিতামূলক বাজার মানে কম্পিটিটিভ মার্কেটে টিকে থাকার জন্য প্রত্যেক বিপণনকারীকে তার দ্রব্য ও সেবার জন্য যুক্তিসঙ্গত, ঠিক আছে, যুক্তিসঙ্গত মানে রিজনেবল একটা প্রাইস স্থির করতে হয়, ঠিক আছে? তো বাজারে দেখা গেল তুই, এখন তো মার্কেট কম্পিটিটিভ হয়ে গেছে, বিশাল কম্পিটিশন হয়ে গেছে, তোকে ঠিকঠাক দাম সেট করতে হবে। খুব বেশি দাম সেট করে দিলে অন্য জায়গায় চলে যাবে, এটা তোকে মাথায় রাখতে হবে। প্রসার, প্রমোশন। প্রমোশন বলতে প্রতিষ্ঠানের দ্রব্যাদি সম্পর্কে খরিদ্দারদের জানানো। প্রসার, প্রমোশন দেখবি এখন বিজনেস করতে গেলে কিন্তু অনেকেই প্রমোশন করে, যেমন প্রোডাক্টটা নিয়ে তারা প্রমোশন করে। তাহলে প্রমোশন করার জন্য কি করতে হবে? প্রতিষ্ঠানের যে দ্রব্যটা তৈরি করেছে দ্রব্যটা সম্পর্কে খরিদ্দারদের জানানো। এর জন্য কি করে প্রমোশন করবে বল? আরে দেখিস টিভিতে দেখবি অ্যাডভার্টাইজমেন্ট, দেখবি বিরাট কোহলি কত সুন্দর সুন্দর অ্যাড দিচ্ছে, এরকম অনেকে অ্যাড দিচ্ছে। কিন্তু যে কোনো প্রোডাক্ট, যখনই প্রোডাক্ট লঞ্চ হচ্ছে প্রোডাক্টটাকে কাস্টমারকে জানাতে হবে। কাস্টমারকে জানানোর জন্য কি করে? প্রথমে অ্যাডভার্টাইজমেন্ট দেবে, ঠিক আছে? তো এইভাবেই তো কাস্টমার জানতে পারবে, ঠিক আছে? তো বলছি, আর কাস্টমার জানবে, খরিদ্দারকে জানাবে মানে কাস্টমারকে জানাবে, তারপর কাস্টমার সেইগুলোকে দেখে ও কিনতে চাইলে কিনবে। প্রসারের জন্য বিপণন ব্যবস্থাপনাকে বিজ্ঞাপন দেওয়া, প্রচার কার্য চালানো, ব্যক্তিগত বিক্রয় প্রভৃতি কাজ সম্পন্ন করতে হয়। তাহলে রিস্ক বিয়ারিং মানে ঝুঁকি বহন। বিপণন প্রক্রিয়ার প্রায় প্রতিটি পর্যায়ে রিস্ক থাকে, বিপণনের প্রতিটা পর্যায়ে রিস্ক থাকে। তাই প্রত্যেক বিপণনকারীকে চাহিদা পরিবর্তনের ঝুঁকি, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি, মূল্য পতনের ঝুঁকি প্রভৃতি ঝুঁকি বহন করতে হয়। তুমি বিজনেস করতে এসে তোমাকে রিস্ক নিতেই হবে। বিভিন্ন রকমের রিস্ক থাকে, কি কি রিস্ক থাকে? চাহিদা পরিবর্তন, আজ চাহিদা ছিল, কাল চাহিদা হুট করে পড়ে গেল। ভাব, আজ চাহিদা ছিল, কাস্টমার খুব চাহিদা ছিল, সেই চাহিদা অনুযায়ী তুই গুডস তৈরি করেছিস, কিন্তু কাস্টমার চাইছে না এটা, তাহলে পড়ে গেল, ব্যাস। এই ঝুঁকি থাকতে। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি, প্রাকৃতিক দুর্যোগ মানে বুঝতে যে ভূমিকম্প, খরা, বন্যা, এরকম বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ থাকতে পারে, এই ঝুঁকি থাকতে পারে। আর কি? মূল্য পতনের ঝুঁকি, দেখা গেল দাম হুট করে প্রাইস ফল করে গেল, ঠিক আছে? তো এই ঝুঁকি থাকতে পারে। তাহলে বিভিন্ন ধরনের ঝুঁকি নিতে হয়। তারপর অর্থ সংস্থান, ক্রয়, পারচেস, মজুতকরণ মানে কি, ওই যেটাকে বলে ওয়্যার হাউসিং, যেটা বললাম, ঠিক আছে? পরিবহন, ট্রান্সপোর্টেশন, বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজমেন্ট, ধারে বিক্রি, ক্রেডিট সেল প্রভৃতির জন্য প্রচুর টাকার প্রয়োজন। বিপণনকে প্রয়োজনীয় অর্থ সংস্থান করতে হয়। তাহলে বুঝতে পারলি তো ব্যাপারটা?